বলাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? বরযাত্রীদের জন্য জল খাবারের জন্য যে মিষ্টি কচুরি আনতে বলেছিলাম সেগুলোর ব্যবস্থা হয়েছে তো? আগে কথা, সেগুলো তো বিজয় দাদাবাবু আনতে গেল। ওরে তবে তুই এখানে দাঁড়িয়ে করছিস কি? উফ, এই বেলা বয়ে যায়, এখনো যে মেলা কাজ পড়ে রয়েছে, এই কোন দিকটা যে দেখবো। কথা কথা, আরে বাইরে আসুন না। আহ, বিজয়, তুই চলে এসেছিস, ভালো। তো বরযাত্রীদের জন্য মিষ্টি কচুরি সব পেয়েছিস তো? আগে হ্যাঁ কথা, সেসব এতেই রয়েছে। আসলে কথা, আপনার সঙ্গে একটু কথা ছিল, একটু আড়ালে আসবেন? বিজয়, এই তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, মেয়ের বিয়ের দিন মেয়ের বাবার কি নিঃশ্বাস ফেলারও সময় থাকে? এখন এখন আমি কিছু শুনতে পারবো না, ও সব পরে হবে। কথা, দয়া করে কথাটা শুনুন না। বলছি, গঙ্গাধর ফিরে এসেছে। কি? তুই কি করে জানলি? আমি তো এই মিষ্টি কচুরি এগুলো নিয়ে গ্রামের পথে ফিরছিলাম, হঠাৎই গঙ্গাধরের বাড়ির দিকে চোখ পড়তেই দেখলাম ওর মা উঠোন ঝাঁট দিচ্ছে। কিন্তু এতদিন পরে ওরা গ্রামে ফিরে এলো কেন বিজয়? আমার যে হাত পা সব কাঁপছে রে। আমি তো এই দৃশ্য দেখে এত ঘাবড়ে গেলাম যে সোজা আপনার কাছে ছুটে চলে এলাম। ওই হতছাড়া গ্রামে ছিল না, গ্রামের লোক কত শান্তিতে ছিল। আর এতদিন পরে বেটা ফিরলো, কিন্তু তাও নলিনী দিদির বিয়ের দিন। না না, আমি ওই বজ্জাত ছোকরাকে মোটেও বিশ্বাস করি না। ও ও একটা বেয়াদব। না না, বিয়ের দিন আমি কোনো অশান্তি চাই না। তাহলে কি করা যায় বলুন তো কর্তা? শোন, তোরা গ্রামের ছেলেপুলেরা একটু সতর্ক থাকবি, বুঝলি? যখন বরযাত্রী আসবে তখন চোখ কান একটু খোলা রাখবি। ওই যদি ছোকরা কোনো গন্ডগোল পাকাতে আসে দেখিস, তখনই একেবারে পিটিয়ে মেরে ফেলবি। মেয়ের বিয়ের দিনে কি সব অলক্ষণে কথা বলছো কি মাধব? কি হয়েছে কি? গুরুমশাই, আপনি ভালোই হলো আপনি এলেন। আমার তো চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? বিষয়টা আমাকে বলো তো দেখি। আর কি বলবো গুরুমশাই, এই ঘটনার সূত্রপাত আজ থেকে 4-5 বছর আগে। আমাদের গ্রামেই গঙ্গাধর বলে একটা ছোকরা থাকতো। তা সে ছোকরা যেমন বদ মেজাজি তেমনি বকাটে। দিন রাত কেবল গ্রামের লোকের সাথে ঝগড়া ঝামেলা করে, আর রাতে বেপাড়ার মাঠে ছেলেপুলেদের সাথে আড্ডা দেয়। কাজকর্ম গঙ্গাধরের একদম অকর্মণ্য। এইরকম ছেলের মনে ধরলো আমার মেয়ে নলিনীকে। আরে সেদিন কি হয়েছে জানিস? মিত্তিরদের বাড়িতে সে কি কাণ্ড! কেন, কি হয়েছে রে? নলিনী, আয় নলিনী, আয় নলিনী, নলিনী। গঙ্গাধর, আমাকে ডাকছো? হ্যাঁ নলিনী, অনেকদিন ধরেই তোমাকে বলার জন্য খুঁজছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আমাকে খুঁজছিলে, কিন্তু কেন? এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস কি? হ্যাঁ, পালা এখান থেকে। না না না, ও কেন যাবে? তোমার যা বলার তুমি বলো না। শিলা আমার প্রিয় বান্ধবী, ওর সামনে বলতেই পারো। মানে কি যে বলো নলিনী, প্রেম ভালোবাসা এসব মনের কথা কারোর সামনে হয় নাকি? কি আশ্চর্য! প্রেম ভালোবাসা মানে? তুমি কি বলছো কি গঙ্গাধর? আমি যে কিছুই বুঝতে পারছি না। আরে তুমি কি বোঝো না নাকি নলিনী? আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার সঙ্গে ঘর বাঁধবে নলিনী? এ কি তুমি এসব কি বলছো কি গঙ্গাধর? তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি না গঙ্গাধর, আমার মনে কখনো এসব আসেনি। এতদিন আসেনি তো কি হয়েছে, এখন তো ভাবতেই পারো। সত্যি বলছি, আমি তোমায় খুব সুখী রাখবো নলিনী, আমরা বিয়ে করে। গঙ্গাধর, তুমি ভুল ভাবছো। তুমি ভালো, কিন্তু আমার মনে তোমার জন্য কোনো অনুভূতি নেই, আর না কখনো আসবে। কি বললে? কি বললে? তুমি আমাকে ভালোবাসবে না? আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি নলিনী, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। সত্যি বলছি, বিশ্বাস করো। গঙ্গাধর, এ কি করছো তুমি? তোমার মাথা ফেটে যাবে, এমন করো না। মাথা ফেটে যাক, এই জীবন রেখে আর কি হবে নলিনী, যে জীবনে তুমি নেই? না 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 না, এই জীবন আমি চাই না। ওরে শিলা, তুই দাঁড়িয়ে দেখছিস কি? ও যে মাথা ফাটিয়ে ফেলবে। ধুর, ও তো একটা খ্যাপা ছেলে নলিনী, ওর মাথা ঠিক আছে নাকি? চল তো আমরা কেটে পড়ি। কি বলছিস কি শিলা? একটা ছেলে মাথা ঠুকছে আর গঙ্গাধর শান্ত হও বলছি। আমরা এসব নিয়ে পরে কথা বলবো। তুমি এখন বাড়ি যাও, আমার কথাটা শোনো। না না না, কিছুতেই না। তুমি আমার ভালোবাসা স্বীকার না করলে আমি এখানেই নিজের জীবন দিয়ে দেবো, বলে রাখলাম। গঙ্গাধর, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে এখন বাড়ি ফিরে যাও, এক্ষুনি বাড়ি ফিরে যাও।
হতচ্ছাড়া, কি শখ! কোথাকার অপদার্থ রকচটা ছেলে, সে নাকি তোকে বিয়ে করবে। না না, বিষয়টা বাবাকে জানাতে হবে, নইলে পরে বিপদ হতে পারে। সেদিন আমার মেয়ের কথা শুনে গঙ্গাধর বাড়ি ফিরে গিয়েছিল। মেয়ে আমাকে বাড়ি এসে কিছু জানাবে তার আগেই দেখি সেদিন বিকেলে ঘরের দরজায় গঙ্গাধরের মা ধারা দেবী এসে হাজির। তাই একটু অবাক হলেও তাকে যথাসম্ভব খাতির করে বসতে দিলাম। না রীতা, বসতে আসিনি, একটু দরকারি কথা বলতে এসেছিলাম আর কি। মাধব বাবু বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, ঘরেই আছেন। হ্যাঁ গো, শুনছো? একটু এসো তো। কি হয়েছে, কি হাক ডাক করছো কেন গিন্নি? এই দিদি তোমার খোঁজ করছিলেন। দিদি, আপনারা কথা বলুন, আমি বরং আপনার জন্য চা করে আনি। না না রীতা, তুমিও এখানে থাকো, আমি চা খাবো না। মাধব বাবু, আসলে আমি এসেছিলাম, মানে কি হয়েছে দিদি? আপনি এত ইতস্তত না করে নির্দ্বিধায় বলুন না। আসলে আমি আমার ছেলে গঙ্গাধরের জন্য আপনার মেয়ে নলিনীর সম্বন্ধ নিয়ে এসেছিলাম। গঙ্গাধরের নলিনীকে খুবই পছন্দ, তাই আমি ভাবছিলাম। দিদি, আসলে বিয়ে শাদির বিষয় তো সাধারণ বিষয় নয় না। ভালো করে ভাবনা চিন্তা না করে কি করে বলি বলুন? তাছাড়া আমাদের মেয়েরও তো একটা মতামত রয়েছে, বুঝতেই তো পারছেন, এখন তো দিনকাল আলাদা। আর আমি এই বিয়েতে কখনোই রাজি হব না মা। নলিনী, বড়দের কথার মাঝে তুই আবার বেরিয়ে এলি কেন মা? আমি তো কথা বলছিলাম। তোমরা আমাকে ক্ষমা করো বাবা, কিন্তু আমি আমার মতামত না জানিয়ে পারলাম না। গঙ্গাধর যে তোকে বড় ভালোবাসে মা, আমি জানি সে ভালো কাজ করে না, ছেলেটা বদমেজাজি খ্যাপা, কিন্তু ওর ভালোবাসাটা যে খাঁটি। হ্যাঁ কাকি, গঙ্গাধর কি কাজ করে সেটা আমার না করার কারণ নয়, কারণটা হলো ওর স্বভাব, অত রকচটা, অত খামখেয়ালি। আর আজকেও যা করলো। আজকে যা করলো মানে কি করেছে? কি করেছে সে আজকে সে আমাকে তার মনের কথা জানাতে এসেছিল, কিন্তু আমি তাকে না করে দিতেই সে সামনের একটা গাছে এমন ভাবে মাথা ঠুকতে থাকলো যে তক্ষুনি ওর মাথাটা ফেটে যেত। কত কষ্টে যে আমি ওকে বাড়ি পাঠিয়েছি আমি জানি। কি কি বলছিস তুই? দোহাই বাবা, আমাকে তুমি গলায় কলসি বেঁধে নদীতে ভাসিয়ে দাও, কিন্তু ওই ছেলের সাথে আমি কিছুতেই বিয়ে করব না। না না না, ওকে দেখে আমার যেন ভয় করে। না না, কখনোই না। এমনিতেই আমরা এই সম্বন্ধে রাজি হতাম না, আর এখন এই সব শোনার পর তো দিদি আমাদের ক্ষমা করবেন, কিন্তু ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। হ্যাঁ দিদি, সবই তো শুনলেন। যেখানে আমাদের মেয়েই এত বিরোধী, সেখানে তো আর কোনো প্রশ্নই ওঠে না। বেশ, আমি আসি মাধব বাবু। কি হলো মা, কি হলো? নলিনীর বাবা রাজি হয়ে গেছেন তো? বিয়ের দিন কি আজকেই ঠিক করে এলে নাকি পরে? চুপ করে আছো কেন? বলো মা, বলো। গঙ্গা, ওরা বিয়ের কথা তো দূর, এই সম্বন্ধ নিয়ে ভাবতেও রাজি নয়। তুই ওই মেয়েকে ভুলে যা বাছা। কি বললে? কি বললে? ওরা না করে দিয়েছে? কিন্তু কেন কেন? আমি যে নলিনীকে ভালোবাসি, ওকে ভালো রাখবো আমি, তুমি ওদের বললে না? গঙ্গা, তুই শান্ত হ, ঠান্ডা মাথায় ভাব দিকিনি। আমি কি মুখে ওদের বলবো বল? নলিনী নিজের মুখে না করে দিল, ও তোকে ভালোবাসে না বাছা, তুই কেন বুঝছিস না? কি ভালোবাসে না? ভালোবাসে না মানে? আজকে যে ও কত ভালো ভালো কথা বলে বুঝিয়ে আমাকে বাড়ি পাঠালো, কত মিষ্টি মিষ্টি কথা বললো, সব মিথ্যে, সব ভুল। গঙ্গা, সে তো ভালো ঘরের মেয়ে, তাই তোর সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু তার মানে ভালোবাসা নয়। তুই এসব ছেড়ে একটা ভালো কাজের খোঁজ কর বাবা, তারপর আমি নিজে তোর জন্য ভালো মেয়ে খুঁজে দেব। না 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 না, কিছু নাই না, কিছু নাই না। নলিনীকে আমি ভালোবাসি, আর ওকে আমাকে ভালোবাসতে হবে। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তবে আমি অন্য পথ বেছে নেব, কিন্তু নলিনী আমার হবে মা, হতেই হবে। সেদিনের পর থেকে গ্রামের আর কেউ গঙ্গাধর আর ওর মাকে দেখতে পায়নি। সকলে ভেবেছিল
নলিনী প্রত্যাখ্যান করেছে বলে ওরা গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু আজকে এতদিন পরে ওরা ফিরে এসেছে, তাও তাও একেবারে নলিনীর বিয়ের দিন। গুরুমশাই, আমার যে বড় দুশ্চিন্তা হচ্ছে। সবই তো শুনলাম মাধব, আমার মনে হয় তুমি বৃথাই দুশ্চিন্তা করছো। মাঝে 4টে বছর কেটে গেছে, এতদিনে গঙ্গাধরও নিশ্চয়ই নলিনীকে ভুলে গেছে, তাই এই নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। বলছেন গুরুমশাই, আপনি তাহলে বলছেন চিন্তার কোনো কারণ নেই? দুশ্চিন্তার কোনো কারণ নেই বাবা, আমি বলছি। মা, তুই আবার বেরিয়ে এলি কেন? আমি সবটাই শুনেছি বাবা। হ্যাঁ, গঙ্গাধর রকচটা বদমেজাজি ছেলে ছিল বটে, কিন্তু তার ভালোবাসা ছিল খাঁটি। সে কোনোদিন আমার ক্ষতি করতে পারবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। নাও, এবারে তোমার মেয়েও আশ্বস্ত করে দিল তো, আর চিন্তা করো না, কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, একটু সতর্ক দৃষ্টি রেখো এই যা। দেখতে দেখতে দিন পেরিয়ে রাত নামলো, আর বরযাত্রীর দল মাধবের বাড়ি উপস্থিত হলো। টুকটুকে লাল রঙের বেনারসি পরে নলিনী ছাদনা তলায় এলো, আর সকলের আশীর্বাদে বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। মাধব আর রীতা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কুলগুরু হেসে বললেন, তাহলে মাধব, এবারে নিশ্চিন্ত তো? সবই আপনার আশীর্বাদ গুরুমশাই। মেয়েটার বিয়ে আমার ভালোভাবেই সম্পন্ন হয়ে গেছে, আর আর কাল মেয়েটা আমাদের ছেড়ে চলে যাবে। সে আর কি করবে মাধব, এ যে সংসারের নিয়ম। বিয়ের পরে মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে। হ্যাঁ গুরুমশাই, শুধু একটাই প্রার্থনা, মেয়েটা আমার সুখী হোক, ব্যাস। পরদিন বিকেলে বাড়ির সকলকে কাঁদিয়ে নলিনী তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ির দিকে যাত্রা করল। বলাই জিনিসপত্র নিয়ে তাদের সাথে রওনা দিল। অশ্রু সজল চোখে মাধব আর রীতা তাদেরকে বিদায় দিলেন। বলাই, পথ আর কত বাকি কিছু জানো? ঈশান কোণে যে মেঘ করেছে। পথ যে এখনো অনেক বাকি নলিনী দিদি। এই তুমি ভয় পেও না, আমরা সকলে আছি তো। এই ঝড় হলে আমরা কোনো গাছতলায় আশ্রয় নেব। কি জানি, আমার মনটা কেমন যেন কু ডাকছে। বরযাত্রীর দল তখন একটা খোলা প্রান্তরে পড়েছে মাত্র। ঠিক সেই সময়ই ঈশান কোণের কালো মেঘ যেন বিশাল শক্তিশালী দৈত্যের মতো ওদের উপরে ঝাঁপিয়ে পড়ল। নিমেষের মধ্যেই ধূসর ধুলোর ঝড়ে সবকিছু ঝাপসা হয়ে গেল। এসব কি হচ্ছে? এই যে প্রলয় এসে গেছে। কে কোথায় আছো? পালাও পালাও! বাঁচাও, আমাকে বাঁচাও! বলেছিলাম না, নলিনী শুধুই আমার, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। দেখলে রীতা, মেয়েটা চলে যেতেই বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল। হ্যাঁ গো, এতক্ষণে মেয়েটা মনে হয় শ্বশুর বাড়ি পৌঁছে গেছে। কর্তা, কর্তা মশাই, সর্বনাশ হয়ে গেছে কর্তা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে রে বলাই? হ্যাঁ, তোকে এমন দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে কর্তা মশাই, কর্তা মশাই, ওই গঙ্গাধর। বলেছিলাম না, নলিনী শুধুই আমার, জানতাম, আমি জানতাম ওই হতচ্ছাড়া এত সহজে আমার মেয়েটাকে ছাড়বে না। আপনাকে আমি বলেছিলাম না গুরুমশাই? হে ভগবান, এ কি সর্বনাশ হলো! ওগো, কিছু একটা করো। আগের বার ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু আর না। ওই গঙ্গাধরকে আমি জ্যান্ত পুঁতে দেব। মাধবের মাথার ঠিক নেই, আমি গিয়ে দেখি। গঙ্গাধর, হ্যাঁ গঙ্গাধর, বাইরে আয়, বাইরে আয় বলছি, নইলে আজকে তোর একদিন কি আমার একদিন। গঙ্গাধর, বাইরে আয় বলছি, বেটা বজ্জাত। কি হয়েছে? তোমরা সকলে এমন হই হট্টগোল করছো কেন? ওই হট্টগোল করছি কেন বলি বলি আপনার কি লজ্জা শরম কিচ্ছু নেই? আপনিও তো একজন মহিলা, তবুও অন্য মহিলার ছি 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 ছি।
মাধব বাবু, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে সেটা আপনার গুণধর ছেলেকে জিজ্ঞেস করুন না। ডাকুন, এখনই ডাকুন ওকে। আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে সে? মাধব বাবু, আপনাদের ভুল হচ্ছে, গঙ্গাধর এখানে নেই। মিথ্যে কথা। আপনি মিথ্যে কথা বলছেন কেন দিদি? আমরা আপনার কি ক্ষতি করেছি বলুন তো? হ্যাঁ, মেয়েটা আমার নতুন জীবনে প্রবেশ করেছিল আর আর তার আগেই। মাধব বাবু, বিশ্বাস করুন, গঙ্গাধর এখানে নেই। আর কত মিথ্যে বলবেন আপনি? বলাই নিজের কানে শুনেছে সে আপনাকে ডাকছে। এছাড়া গ্রামের সকলে জানে আপনার সাথে আপনার ছেলেও গ্রামে ফিরে এসেছে, আর আর আপনি বলছেন সে নেই। গ্রামের লোকজন ঠিকই দেখেছে আর বলাই ঠিকই শুনেছে মাধব বাবু। আমার সাথে এখানে আরো একজন এসেছে, তবে সে গঙ্গাধর নয়, সে হলো মানিক, আমার পালিত ছেলে। মানিক, এই মানিক, কি হয়েছে মা, ডাকছিলে? দেখুন, আপনারা সকলে দেখুন, এটা আমার ছেলে মানিক, যার জন্য আমি বেঁচে আছি। তাহলে তাহলে গঙ্গাধর? সে তো আর নেই মাধব বাবু। আজ থেকে 4 বছর আগে আপনার বাড়ি থেকে প্রত্যাখ্যাত হয়ে যখন বাড়ি ফিরলাম, সেই দিনই গঙ্গাধরের সাথে আমার শেষ মুখোমুখি কথা হয়। গঙ্গা, ও গঙ্গা, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? আমি আর এ ঘরে থাকবো না, চলে যাচ্ছি আমি। চলে যাচ্ছিস মানে কোথায় যাচ্ছিস? তুই কি পাগল হলি? মা, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। নলিনী আমাকে ভালোবাসে না, তাই না? এবার আমিও দেখছি কিভাবে ও আমাকে ভালো না বাসে। তার মানে তুই তুই কি করবি গঙ্গা? এমন কিছু যাতে নলিনী চিরকালের জন্য আমার হয়, শুধুই আমার। সেদিন গঙ্গাধরের চোখে এমন এক ভয়ঙ্কর রূপ আমি দেখেছিলাম যে আমার ভয় হয়েছিল যে ও নিশ্চয়ই কোনো অঘটন ঘটাবে। আমি ওর পেছন পেছন যাই, গিয়ে দেখি গঙ্গাধর এক শ্মশানে প্রবেশ করলো। এরপর থেকে ও শ্মশানের মধ্যে যে কি সাধনা শুরু করলো জানি না। কখনো মৃতদেহের জিনিস নিয়ে ধ্যান করে, কখনো মৃতদেহের ওপরে বসে কি সব করে। আমি তো আমার ছেলেকে চিনি, তাই ভয়ে শ্মশানের কাছে আমি এক ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করলাম। কখনো গঙ্গাধর ঘরে আসতো, আবার কখনো আসতোই না। ও গঙ্গা, এ কি চেহারা হয়েছে বাছা তোর? মুখ গাল কেমন ভেঙে গেছে, চোখ কেমন কোটরে বসে গেছে। কি করছিস বাছা তুই? আহা, এসব কথা মুখে এনো না মা। আমি এক গুরুত্বপূর্ণ সাধনা করছি, অনেক বড় সাধনা। গঙ্গা, এমন করিস না বাবা, চল বাড়ি ফিরে চল। বললাম তো মা, তুমি চলে যাও। সেদিনের পরে আমি আর গঙ্গাধরকে দেখিনি। একদিন শুনলাম শ্মশানের নদীর ধারে ওর মৃতদেহ পাওয়া গেছে। সেই শ্মশানে আরো তান্ত্রিক সাধুরা বাস করত, তারা আমাকে কবর দিয়েছিল। ছুটতে ছুটতে গেছিলাম ছেলেটাকে শেষবার দেখার জন্য। গিয়ে দেখি মরা কাঠের মতো চেহারা হয়েছিল ছেলেটার। এরপরেই ঘটলো অস্বাভাবিক কাণ্ড। সেই তান্ত্রিক সাধুরা ওর মৃতদেহ দাহ করতে গেল, কিন্তু আশ্চর্য, দেহের কাপড় চুল সব পুড়ে গেল, কেবল দেহের কিছু হলো না। কি বলছেন? কি গঙ্গাধর মারা গেছে? তাও আজ থেকে বছর 2 হলো। ওই সাধুরা বলেছিলেন গঙ্গা নাকি বিশেষ কোনো সাধনা করছিল, যার জন্য ওর দেহ আগুনে পুড়ে যায়নি, তাই ওরাই ওকে সমাধি দিয়ে দিয়েছিল। না 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 না, এ হতে পারে না। এ কি করে সম্ভব? গঙ্গাধর যদি মরে গিয়ে থাকে তাহলে আমার মেয়েকে অপহরণ করলো কে? আমার মনে হয় আমাদের একবার গঙ্গাধরের মৃতদেহটা দেখা উচিত।
বকুলপুরের শ্মশানের উত্তর প্রান্তে তান্ত্রিকরা মিলে গঙ্গার দেহকে সমাধি দিয়েছিল। খুঁজতে হবে, আমাদের সেই দেহ খুঁজে বের করতেই হবে গুরুমশাই। আমি নিজে চোখে না দেখে কিছুতেই বিশ্বাস করব না। এরপর মাধব আর গুরুমশাই সহ গ্রামবাসীরা মিলে গঙ্গাধরের সেই সমাধির সন্ধান করতে শুরু করলো, কিন্তু কিছুতেই পাওয়া গেল না। দেখতে দেখতে দিন 5 কেটে গেল। একদিন বকুলপুরের শ্মশানের শেষ দিকে কিছু একটা সন্দেহের বশে খুঁজতেই মাধবরা একটা কঙ্কালের সমাধি দেখতে পেল, কিন্তু এর কিছুটা খনন করতেই দেখা গেল তার পাশে আরও একটা সমাধি রয়েছে। সকলে বিস্ফারিত চোখে দেখলেও সেখানে শুয়ে রয়েছে দিন 5 আগের এক মৃতদেহ, যার পরনে রয়েছে নববধূর পোশাক। না 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 না, এ হতে পারে না, কিছুতেই না। নলিনী মা আমার, এটা কি করে হয়ে গেল গুরুমশাই? কি করে হয়ে গেল? আয় 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 আয়। এই পৃথিবীতে এমন কিছু ঘটে যার যুক্তি ব্যাখ্যা থাকে না মাধব। ওই গঙ্গাধর তোমার মেয়েকে নিজের করার জন্যই সাধনা করছিল। বেঁচে থাকতে ও যা চরিতার্থ করতে পারেনি সেটা মৃত্যুর পরে করেছে। হে ভগবান, তুমি তুমি এত নিষ্ঠুর কেন? আমার ফুলের মতো মেয়েটার কি অপরাধ ছিল? এসবে নিয়তি মাধব। আমরা যতই চেষ্টা করি নিয়তি থেকে বাঁচতে পারি না। এবারে আমাদের নলিনী আর গঙ্গাধরের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে, নইলে ওদের আত্মা মুক্তি পাবে না।